মাধ্যমিক পরীক্ষা 2024-এ ভূগোলে কি তোমরা 100-র মধ্যে 100 পেতে চাও? তাহলে আমি বলবো তোমরা ঠিক ভিডিওতেই এসেছো। আচ্ছা, পরীক্ষার খাতায় উত্তর কিভাবে লিখে সাজালে আমরা ভালো নম্বর পেতে পারি, বা ধরো কিভাবে উত্তর লিখলে আমরা 2 নম্বরের মধ্যে 2 পেতে পারি, 3-এর মধ্যে 3, এবং বড় কোশ্চেন যেগুলো থাকে 5 নম্বরের কোশ্চেন, সেই 5 নম্বরেও 5-এর মধ্যে 5 পেতে পারি। তোমাদের মনে কি এরকমই একাধিক প্রশ্ন ঘুরছে? তাহলে আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো। আজকের ভিডিওতে কিন্তু আমরা এই জাতীয় সমস্যার সমাধানগুলি নিয়েই আলোচনা করব। তাহলে তোমরা বুঝতেই পারছো ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি তোমাদের বলবো একেবারেই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। তাহলে তোমরা ভালো বুঝতে পারবে যে কিভাবে খাতা সাজাতে হয়, কিভাবে উত্তর লিখতে হয়, বা কোন প্রশ্নের জন্য কতটুকু উত্তর লেখা প্রয়োজন। অযথা অপ্রয়োজনীয় লেখা লিখলে কিন্তু সময় নষ্ট হয়, আমরা সেদিকেও কিন্তু আলোচনা করব। তোমাদের সাফল্যই কিন্তু আমার একমাত্র কামনা। তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথমেই আমরা কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জেনে নেব, এবং ধীরে ধীরে প্রথমে 2 নম্বরের কোশ্চেন কিভাবে লিখতে হয়, 3 নম্বরের কোশ্চেন, এবং শেষে 5 নম্বরের কোশ্চেন আমরা কিভাবে লিখলে সম্পূর্ণ নম্বর পেতে পারি সেই বিষয়েও আমরা আলোচনা করব। আচ্ছা দেখো, এই বিষয়ে আরেকটি কথা আমি তোমাদের বলে রাখি যে এবিটি এর টেস্ট পেপারটির সমস্ত কোশ্চেন সেটগুলো দেখে আমার কি মনে হয়েছে, বা এবারের মাধ্যমিক পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন ঠিক কিরকম হতে চলেছে, এই সমস্ত বিষয় নিয়েও একটি ভিডিও খুব তাড়াতাড়ি আমি তোমাদের সামনে নিয়ে আসব। সেখানে আলোচনা করা থাকবে যে কোশ্চেন প্যাটার্ন কিরকম হতে পারে, বা কোন কোশ্চেনগুলো টেস্ট পেপারে প্রত্যেকটা সেটের মধ্যেই কমন রয়েছে প্রায়, সেই কোশ্চেনগুলো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি এই বিষয়েও খুব তাড়াতাড়ি একটি ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি। তাহলে আমরা প্রথমে যে এমসিকিউ কোশ্চেনগুলি রয়েছে বা শর্ট কোশ্চেনগুলি রয়েছে সেই কোশ্চেনগুলি সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। দেখো, টেস্ট পরীক্ষা তোমরা অলরেডি দিয়ে দিয়েছো। সেখানে কিন্তু উল্লেখ করা থাকে যে কিছু অংশ, যেমন বহিরাগত পরীক্ষার্থীদের জন্য বা দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য আমরা কিন্তু সেই কোশ্চেনগুলো অ্যাভয়েড করব। এটা তোমরা অলরেডি নিশ্চয়ই জানো। তাহলে এবিটি এর এই টেস্ট পেপারের যে কোনো একটি কোশ্চেন সেট থেকে আমরা এই কোশ্চেন প্যাটার্নগুলো একটু আলোচনা করে নিই। দেখো, প্রথমে শর্ট কোশ্চেনগুলির মধ্যে, এমসিকিউ শর্ট কোশ্চেনগুলির মধ্যে থাকে বিভাগ কয়ের। এখান থেকে কিন্তু আমাদের 14টি কোশ্চেন লিখতে হয়। এই কোশ্চেনগুলি থাকে মাল্টিপল চয়েস, যেটি সঠিক উত্তর হবে সেই সঠিক উত্তরটি কিন্তু আমাদের লিখতে হয়। তোমরা অনেকে বলে থাকো যে প্রশ্নটি কি সম্পূর্ণ লিখবো, লিখে তারপরে কি উত্তরটা লিখবো। আমি তোমাদের এই বিষয়ে বলতে পারি, যদি তোমরা প্রশ্নটি লিখতে থাকো তাহলে কিন্তু অনেকটি সময় নষ্ট হয়। এক্ষেত্রে অযথা সময় নষ্ট না করে শুধুমাত্র দাগ নাম্বার দিয়ে, মনে করো যে বিভাগ ক 1 দাগের 1.1 আমি দাগ নাম্বার দিলাম, দিয়ে তার উত্তর যেটা হবে আমি সেইটা লিখলাম। দেখো, এভাবে লিখলে কিন্তু নম্বর কাটা হয় না, এক্ষেত্রেও কিন্তু তুমি সম্পূর্ণ নম্বরই পাবে। কিন্তু তুমি যদি কোশ্চেনটি লিখতে গিয়ে যে সময় নষ্ট করে ফেলতে, সেই সময়টা কিন্তু তুমি সেভ করতে পারবে। পরক্ষণে কি হবে, যখন তুমি বড় কোশ্চেন লিখতে যাবে বা 2 নম্বরে 3 নম্বরের কোশ্চেন লিখতে যাবে, সেখানে কিন্তু তুমি ওই সময়টা ব্যয় করতে পারবে ওই কোশ্চেনগুলো সুন্দরভাবে লেখার জন্য। আমি তোমাদের বলবো যে শর্ট কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনগুলোর শুধুমাত্র দাগ নাম্বার দাও স্পষ্টভাবে, এবং তার উত্তর লেখো। অযথা প্রশ্ন লিখে উত্তর লেখার কোনো দরকার নেই। তাহলে আমরা বিভাগ কয়ের 1 দাগের যে 14টি কোশ্চেন থাকবে, আমরা দাগ নাম্বার ওয়াইজ সেই কোশ্চেনগুলোর উত্তর আমরা লিখে দেবো। তারপরে দেখো, বিভাগ খ 2.1 এভাবেই দাগ নাম্বার দেবো, এবং দিয়ে এই অংশে কি থাকে দেখো, শুদ্ধ অশুদ্ধ লেখা থাকে। শুদ্ধ অশুদ্ধ কটা কোশ্চেন আমাদের লিখতে হবে? 6টা কোশ্চেন আমাদের লিখতে হবে। এবং এক্ষেত্রেও আমি তোমাদের বলবো সঠিকভাবে দাগ নাম্বার দাও, এবং দাগ নাম্বার দিয়ে যদি কোশ্চেনটি সঠিক হয় তাহলে শুদ্ধ লেখো, এবং যদি ভুল হয় তাহলে অশুদ্ধ লেখো। শুধু শুদ্ধ এবং অশুদ্ধ লেখো, কোশ্চেন লেখার কিন্তু কোনো দরকার নেই। আচ্ছা, পরে দেখো 2.2 এখানে কিন্তু শূন্যস্থান পূরণ লিখতে হবে আমাদের 6টি। এক্ষেত্রেও আমি একই রকমভাবে বলবো, কোশ্চেন লেখার দরকার নেই, শুধুমাত্র দাগ নাম্বার দিয়ে উত্তর লেখো। আমরা তার পরের পার্টটি দেখি 2.3, এক্ষেত্রেও কিন্তু 6টি কোশ্চেন আমাদের লিখতে হবে। কিন্তু এখানে কি বলা আছে দেখো, 1টি বা 2টি শব্দে উত্তর দাও। এক্ষেত্রে আমরা ওই একই রকম পদ্ধতি অবলম্বন করব। দেখো 2.3 এই দাগ নাম্বারের কোশ্চেনগুলি আমরা যখন লিখতে যাব, দাগ নাম্বার আমি দিলাম 2.3.1, তাহলে তোমার এক্সামিনার কিন্তু বুঝে নেবে যে 1 দাগের কোশ্চেনের উত্তর সে লিখেছে, এবং সেক্ষেত্রে তুমি শুধুমাত্র উত্তরটি লিখে দাও।
প্রশ্ন লেখার কোনো দরকার নেই। আচ্ছা, এরপরে আমাদের থাকছে কিন্তু 2.4। এক্ষেত্রে কিন্তু আমাদের বাঁ দিকের সঙ্গে ডান দিকে মেলাও বলে কোশ্চেনে একটা ছক মতো থাকবে। আমি দেখেছি তোমাদের মধ্যে অনেকেই এটা করে থাকো, প্রথমে ছকটি কমপ্লিট করে নিয়ে তারপরে বাঁ দিকের সঙ্গে ডান দিকের যে অংশটি মিলছে সেটি একটি অ্যারো চিহ্ন দিয়ে মিলিয়ে দেওয়ার চেষ্টা করো। আমি বলবো এভাবে উত্তর তোমরা করো না। সেক্ষেত্রে হয় কি, একটি অ্যারো চিহ্ন আরেকটি অ্যারো চিহ্নের উপর থেকে যখন যাবে তখন কিন্তু বুঝতে অনেক ক্ষেত্রে অসুবিধে হতে পারে, বা অনেকে একটু কাটাছাটা করলে সেক্ষেত্রেও কিন্তু বুঝতে অসুবিধে হয়। আমি তোমাদের বলবো পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাতা লেখার চেষ্টা করো, সবসময় কাটাছাটা একদমই করবে না। এক্ষেত্রে আমি বলবো এই বাঁ দিকের সঙ্গে ডান দিকে মেলাও, তুমি বাঁ দিকের পোর্শনটি সম্পূর্ণ লিখে নেবে এবং বাঁ দিকের যে অংশটি ডান দিকের সঙ্গে মিলছে সেই অংশটি তার ডান দিকে লিখবে। মনে করো প্লাবন ভূমি বলে প্রথমে রয়েছে এবং তার উত্তর হবে ডান দিকে ধরো মিলছে স্বাভাবিক বাঁধ, সেটি 4 নম্বরে রয়েছে। আমি 1-এর সঙ্গে 4 এভাবে না মিলিয়ে আমি ওই 1-এর সোজাসুজি ওই 4টাকে তুলে নিয়ে ওই 1-এর দাগের মধ্যে কিন্তু আমি লিখবো, মানে ছকের উপরের অংশে লিখবো। এভাবে তোমরা লিখলে কি হবে, খাতা দেখার ক্ষেত্রে কিন্তু খুব সুবিধে হয়। আমি এক্ষেত্রে একটা কথা তোমাদের বলে রাখি, যে শিক্ষক বা শিক্ষিকা তোমাদের খাতাটি দেখবে তার যত সুবিধে হবে খাতা দেখতে, তার খাতা দেখার প্রভাব কিন্তু তোমার খাতার উপর পড়বে। তার খাতা দেখতে যদি খুবই অসুবিধে হয় তাহলে কিন্তু পরবর্তী সময়ে যে তুমি বড় কোশ্চেনের উত্তর লিখবে, বা দেখা গেল যে 4 দাগের কোশ্চেন তুমি প্রথমে না লিখে একদম শেষে লিখছো, সেক্ষেত্রে কিন্তু তার খাতার পেজ উল্টে দেখতে অনেকটা অসুবিধে হয়। আমি তোমাদের বলবো যিনি খাতা দেখুন না কেন তিনি যাতে একদমই বিরক্ত না হন তোমার খাতা দেখতে গিয়ে। কোশ্চেন দাগ নাম্বার অনুযায়ী লেখার চেষ্টা করো। যদি ছোট কোশ্চেন কোনো একটি বাদ রয়ে যায়, মনে হয় যে আমার এখন মনে পড়ছে না আমি পরে লিখবো, তাহলে সেখানে একটু জায়গা ছেড়ে যাও। আর যদি দেখো বড় কোশ্চেনের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে লিখতে, তাহলে তুমি পরে আলাদা করে লেখো, সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। কিন্তু ছোট কোশ্চেনগুলি চেষ্টা করো যে এক জায়গায় সম্পূর্ণ কোশ্চেনের উত্তর লেখার। দেখো তাহলে আমরা বাঁদিকের সঙ্গে ডান দিক মেলানো এই প্যাটার্নটি যদি আমরা এভাবে করি তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে। দেখো এক্ষেত্রে আমাদের টোটাল কত নাম্বার হচ্ছে, দেখো প্রথম অংশ থেকে আমরা 14টি কোশ্চেন দেখলাম, 14 নাম্বার। তারপরে শুদ্ধ অশুদ্ধ 6 নাম্বারের, তারপরে থাকছে শূন্যস্থান পূরণ 6 নাম্বারের, তারপরে থাকছে এক কথায় উত্তর 6 নাম্বারের, এবং শেষে থাকছে বাদিক ডান দিক মেলানো আমার 4 নাম্বারের। এখানে কিন্তু আমাদের টোটাল নাম্বার হচ্ছে 36। দেখো এই 36-এর মধ্যে কিন্তু সম্পূর্ণ 36 নাম্বার পাওয়া যায়, এবং আমাদের টার্গেট নিতে হবে এই 36-এ যেন আমি 36ই পাই। তাহলে আমাদের কিন্তু শর্ট কোশ্চেনের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে, এবং যাতে একটি শর্ট কোশ্চেনও আমাদের ভুল না হয় সেদিকে আমরা খুব যত্নশীলভাবে কিন্তু লক্ষ্য রাখবো। অনেক ক্ষেত্রে হয় কি, আমরা খুব তাড়াহুড়ো করে ফেলি, কোশ্চেনটি ঠিক মতো না পড়ে উত্তর লেখার চেষ্টা করি। আমি তোমাদের বলবো ধীরে সুস্থে লেখো, কোশ্চেনটি ভালোভাবে পড়ো এবং পড়ে তার উত্তর দেওয়ার চেষ্টা করো। ভুল কোনোভাবে যাতে না হয়, এই শর্ট কোশ্চেন যাতে আমি সম্পূর্ণভাবে 36 নাম্বার পেতে পারি তার চেষ্টা করো, এবং এই লক্ষ্যে কিন্তু এগিয়ে চলো। আচ্ছা, তাহলে আমরা চলে আসি নেক্সট কোশ্চেন প্যাটার্ন। দেখো বিভাগ গ 3-এর দাগের যে কোশ্চেনগুলো থাকে এগুলো কিন্তু 2 নাম্বারের থাকে। এখান থেকে আমাদের 6টি কোশ্চেন লিখতে হবে, 6 দুগুণী 12 নাম্বার। দেখো এই 2 নাম্বারের কোশ্চেন আমি একটা বলছি কিভাবে তোমরা লিখবে। ধরো বৈপরীত্য উষ্ণতা কাকে বলে বলে পরীক্ষায় এসছে, আমরা কিভাবে লিখব? বৈপরীত্য উত্তাপ কাকে বলে প্রথমে ধারণা বলে পয়েন্ট করব বা সংজ্ঞা বলে পয়েন্ট করব। তাহলে সংজ্ঞা বলে পয়েন্ট করে আমরা কি লিখব? যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়, এটি উষ্ণতা হ্রাসের স্বাভাবিক নিয়ম। কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস না পেয়ে বরং বৃদ্ধি পাচ্ছে, একে উষ্ণতার বৈপরীত্য বলে। তাহলে সংজ্ঞা বলে পয়েন্ট করে তার মধ্যে আমরা সংজ্ঞা লিখলাম। এবার আমরা পয়েন্ট করব বৈপরীত্য উত্তাপের অনুকূল পরিবেশ, বা আমরা পয়েন্ট করতে পারি অনুকূল পরিবেশ বলে। এবার অনুকূল পরিবেশ কি হতে হবে? একটা দুটো এরকম করে আমরা অনুকূল পরিবেশ লিখব, এবং উদাহরণ বলে আমরা পয়েন্ট করে লিখব কোন জায়গায় বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায়। তাহলে দেখো শর্ট কোশ্চেন আমরা 2 নাম্বারের এভাবে লিখব। ঠিক এই লেখার সঙ্গে সঙ্গে আমি বলবো ডান দিকে একটি চৌকো বক্স করে নেবে, তার মধ্যে অবশ্যই কিন্তু চিত্র অঙ্কন করবে। দেখো এইভাবে কিন্তু ছবি এঁকে যদি আমরা লিখি তাহলে কিন্তু সম্পূর্ণ নম্বর পেতে আমাদের সুবিধা হবে। কিছু কিছু কোশ্চেন থাকে যে কোশ্চেনগুলির উত্তর লিখতে গিয়ে আমরা ছবি পাবো না। মনে করো ধারণযোগ্য উন্নয়ন কি, দেখো এই বিষয়টি যদি আমি লিখি তাহলে কিন্তু আমার ছবি আঁকতে অসুবিধে হবে। এক্ষেত্রে আমি কি লক্ষ্য করব? যে কোশ্চেনগুলোতে ছবি আঁকা যায় সেই কোশ্চেনগুলো নির্বাচন করব। কারণ কি, প্রত্যেকটি কোশ্চেনের সঙ্গে কিন্তু অথবা বলে আরেকটি কোশ্চেন থাকে। যদি আমার মনে হয় যে অথবার কোশ্চেনটি লিখলে সেই কোশ্চেনটি আমি সুন্দরভাবে লিখতে পারবো, অবশ্যই কিন্তু অথবার কোশ্চেনটি লেখো। এক্ষেত্রে দাগ নাম্বার দিতে বলবো আমি, ধরো 3-এর 1-এর দাগের অথবা লিখবে, তাহলে 3.1 লিখে অথবা লিখবে নিচে।
লিখে এভাবে দাগ নাম্বার দাও, দিয়ে তারপরে কিন্তু উত্তর লেখো। এভাবেই কিন্তু অথবার কোশ্চেনের দাগ নাম্বার দিতে হয়। তাহলে আমরা 2 নম্বরের কোশ্চেন জেনে নিলাম কিভাবে লিখতে হবে। এবার দেখো 3 নম্বরের কোশ্চেন ওই একই রকম ভাবেই বলবো। যে কোশ্চেনগুলো ছবি আঁকা যায় বা সুন্দর পয়েন্ট করে লেখা যাচ্ছে, ধরো সংজ্ঞা, বৈশিষ্ট্য, গুরুত্ব, উদাহরণ, এরকম পয়েন্ট করে লেখা যাচ্ছে, আমরা সেই কোশ্চেনগুলো কিন্তু এই কোশ্চেনের মধ্যে থেকে বেছে নেব। কোশ্চেন পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম কোশ্চেন কমন বলে আমি লিখতে শুরু করব না, আগে একবার দেখে নেব কোন কোশ্চেনগুলো লিখলে আমার সুন্দরভাবে লেখা হবে, সেই কোশ্চেনগুলো আমি মার্ক করব, তারপরে সেই কোশ্চেনগুলো আমি লিখতে শুরু করব। তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রে কমে যায়। দেখো 3 নম্বরের কোশ্চেনও আমি একইভাবেই লিখবো এবং 5 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রেও কিন্তু পয়েন্ট করেই লিখবো। এক্ষেত্রেও আমরা ছবি অবশ্যই দেবো। ধরো আমি একটা কোশ্চেন বলছি, এই কোশ্চেনটি পরীক্ষায় আসলে আমরা কিভাবে লিখবো। ধরো কোশ্চেন হলো হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। এই কোশ্চেনটি পরীক্ষায় আসলো। দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ তো অনেকগুলিই রয়েছে, যেমন ধরো সার্ক বা কড়ি, এরিটি বা এরেদ, পিরামিড চূড়া, ইউ আকৃতি ভূমিরূপ, হিমদ্রোণী, ঝুলন্ত উপত্যকা, রসেমোতানে, ক্রাগ্যান্টেল, এরকম প্রচুর ভূমিরূপ রয়েছে। তাহলে তুমি ঠিক করবে কিভাবে যে কোন 3টে ভূমিরূপ আমি লিখবো। এক্ষেত্রেও কিন্তু তোমাকে নির্বাচন করতে হবে যে ভূমিরূপগুলির সুন্দর তুমি ছবি আঁকতে জানো বা 2 নাম্বার হয়তো টিকার জন্য তুমি তৈরি করে রেখেছিলে, সেই ভূমিরূপগুলি তুমি নির্বাচন করো। দেখো এক্ষেত্রে তুমি নির্বাচন করতে পারো সার্ক বা কড়ি এই বিষয়টি, ঝুলন্ত উপত্যকা এই বিষয়টি, এরিটি বা এরেত বা ক্রাগ্যান্টেল এই যে ভূমিরূপগুলি, এক্ষেত্রে কিন্তু সুন্দর ছবি এঁকে কাকে বলে, কোথায় দেখা যায়, তার বৈশিষ্ট্য লিখতে পারা যাবে এবং উদাহরণও কিন্তু লেখা যাবে। এইভাবে যদি তুমি সাজিয়ে ফেলো, যে মনে করো প্রথমে আমি লিখলাম যে সার্ক বা কড়ি বলে আমি তার সংজ্ঞা লিখলাম, তার বৈশিষ্ট্য লিখলাম, উদাহরণ লিখলাম, ঠিক তারপরেই আমি ঝুলন্ত উপত্যকা বলে পয়েন্ট করব, তারও আবার সংজ্ঞা লিখব বা কাকে বলে বা ধারণা বলে পয়েন্ট করে লিখব, বৈশিষ্ট্য লিখব, উদাহরণ লিখব। একই রকম ভাবে ক্র্যাগ্যান্টেল লিখব, তার সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ এরকম ভাবে লিখবো এবং প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু ডান দিকে আমি চিত্র অঙ্কন করব। এভাবে প্রশ্নের উত্তর যদি তুমি লিখতে পারো তাহলে কিন্তু সম্পূর্ণ 5-এর মধ্যে তুমি 5 পেয়ে যাবে। দেখো এই 5 নম্বরের কোশ্চেন কিন্তু দুটো পার্ট অনুযায়ী আসে। কিরকম? প্রথমে প্রাকৃতিক ভূগোল থেকে আমাদের 2টো কোশ্চেন লিখতে হবে এবং আঞ্চলিক ভূগোল থেকে পরে 2টো কোশ্চেন লিখতে হবে। এই প্রাকৃতিক ভূগোল থেকেও কিন্তু আমাদের প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে অথবা বলে কোশ্চেন দেওয়া থাকে। কোশ্চেনগুলো আমরা একটু ভালোভাবে দেখে নেব, যে কোশ্চেনগুলো লিখতে আমার সুবিধে মনে হবে আমরা সেই কোশ্চেনগুলো লিখব। এবং আঞ্চলিক ভূগোলের ক্ষেত্রেও কিন্তু আমরা একইভাবে লিখব। দেখো আঞ্চলিক ভূগোলের ক্ষেত্রে এখান থেকে তুমি একটি কোশ্চেন একদমই কমন পাবে, 100% বলতে পারি, যেমন এই ধান, গম, পাট যা আছে এখান থেকে একটা অনুকূল পরিবেশ। এক্ষেত্রে প্রশ্নটি কিন্তু তুমি একটু ভালোভাবে লক্ষ্য করবে। তার কারণ কি, যদি দেখো যে ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বলে প্রশ্ন এসছে, তাহলে কিন্তু শুধু প্রাকৃতিক পরিবেশ লিখবে, অর্থনৈতিক পরিবেশ লেখার কোনো দরকার নেই। কিন্তু যদি দেখো তুমি যে ধান বা গম চাষের অনুকূল পরিবেশ আলোচনা করে এসছে, তাহলে প্রাকৃতিক পরিবেশটাও গোটাটা লিখতে হবে এবং আমাদের অর্থনৈতিক পরিবেশও কিন্তু গোটাটা লিখতে হবে। এভাবে কিন্তু আমরা প্রশ্ন নির্বাচন করব যে কোন প্রশ্নটা লিখলে আমাদের সুবিধা হবে। দেখো একদম শেষে আসছে গিয়ে আমাদের মানচিত্র। এই মানচিত্রের ক্ষেত্রে কিন্তু আমি তোমাদের বলবো যে তোমরা প্রথমে পেন্সিলে করো বা গোটা মানচিত্রটাই পেন্সিলে করতে পারো, কারণ অনেক সময় ভুল হয়ে যেতে পারে, সেক্ষেত্রে তুমি মুছে নিয়ে আবার নতুন করে করতে পারবে। এবং দেখো ওই মানচিত্রে যে জায়গাটি, ধরো কোনো একটি পর্বত এসছে, ধরো সাতপুরা পর্বত এসছে, তাহলে সাতপুরা যে জায়গায় অবস্থিত সেই জায়গায় কিন্তু পাহাড়ের যেমন চিহ্ন হয় সেরকম চিহ্নই কিন্তু ওই জায়গায় দেওয়ার চেষ্টা করো এবং ওখানে তুমি ম্যাপের মধ্যে লিখে দিতে পারো যে এটি সাতপুরা পাহাড় বা তার নিচে লিখে দাও সাতপুরা পর্বত। ধরো যদি নদী আসে কৃষ্ণা নদী, কৃষ্ণা নদীর প্রবাহ পথটি তুমি প্রথমে অঙ্কন করো এবং তার নিচে লিখে দাও কৃষ্ণা নদী। এভাবে কিন্তু ম্যাপ পয়েন্টিং করো। অনেক ক্ষেত্রে সময় থাকে না, যদি সময় তোমাদের হাতে থাকে তাহলে আমি তোমাদের ইন্ডেক্স বলে ডান দিকে নিচে একটি ফাঁকা অংশ থাকে, সেই অংশেও তুমি ইন্ডেক্স করতে পারো। সেই জায়গায় তুমি পর্বতের চিহ্ন অঙ্কন করে পর্বত বলে লিখতে পারো, নদীর চিহ্ন অঙ্কন করে নীল রঙের নদী বলে লিখতে পারো। বা ধরো এরকম এসছে ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র, তাহলে শিল্পের একটি চিহ্ন মানচিত্রের মধ্যে অঙ্কন করো এবং ওই একই চিহ্নটি ইন্ডেক্সের মধ্যে দেওয়ার চেষ্টা করো। এভাবে তোমরা কিন্তু ম্যাপ পয়েন্টিংটাও কমপ্লিট করে ফেলতে পারো। দেখো তাহলে আমাদের প্রথমে শর্ট কোশ্চেন থাকলো 36 নাম্বার এবং তারপরে 2 নাম্বারের কোশ্চেন থাকছে টোটাল 6টি লিখতে হচ্ছে, আমাদের 12 নাম্বার থাকছে এবং 3 নাম্বারের কোশ্চেন আমাদের 4টি লিখতে হচ্ছে, 12 নাম্বার থাকছে, তাহলে 12 12 24 নাম্বার। এবং দেখো তোমার 5 নাম্বারের কোশ্চেন আমাদের মোট 4টি লিখতে হবে, 2টো প্রাকৃতিক 2টো আঞ্চলিক থেকে, এখানে আমাদের 20 নাম্বার।
তাহলে 24 আর 20 আমাদের হলো গিয়ে 44, এবং 44 আর লাস্টে দেখো 10 নাম্বারের আমাদের থাকছে ম্যাপ পয়েন্টিং। আমরা টোটাল মোট করলে আসছে আমাদের 90 নাম্বার। আমরা কিন্তু অবশ্যই এক্ষেত্রে 90-এ 90 পেতে পারি। এইভাবেই তোমরা লেখো। আমি তোমাদের বলবো খাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, হাতের লেখায় স্পিড লেখার চেষ্টা করো যাতে খুব দ্রুত লিখতে পারো। তার কারণ কি, এই বড় কোশ্চেনগুলো লিখতে গিয়ে কিন্তু অনেক সময় লেগে যায় অনেক ক্ষেত্রে। হাতের লেখা প্র্যাকটিস করো, আজকে থেকেই লেখা অভ্যেস করো, প্রতিদিন অন্তত 2 থেকে 3 ঘন্টা লেখা অভ্যেস করো, দেখবে হাতের লেখা খুব সুন্দর এবং খুব তাড়াতাড়ি গতি পেয়ে যায়। পরীক্ষার হলে তোমাদের অসুবিধে হবে না। আরেকটি বিষয় আমি তোমাদের বলবো, তোমরা অনেক সময় নতুন পেন নিয়ে পরীক্ষার হলে চলে যাও, এইটা তোমরা কখনোই করবে না। অবশ্যই সেই পেনটি বাড়িতে 1 দিন 2 দিন লিখে নাও, না হলে কি হয় ওই নতুন পেন কিন্তু লিখতে অনেকটা অসুবিধে হয়। তোমরা 1 দিন কি 2 দিন ওই পেনটা দিয়ে বাড়িতে লিখে ওই পেনে লেখা অভ্যেস করে নাও, তাহলে পরীক্ষার হলে লিখতে কিন্তু তোমাদের কোনো অসুবিধেই হবে না। আর আমি পয়েন্টের ক্ষেত্রে বলবো 2 রকম কালি ব্যবহার করতে পারো, নীল কালি দিয়ে পয়েন্ট করতে পারো, কালো কালি দিয়ে লিখতে পারো, অথবা যারা নীল কালি দিয়ে লেখা পছন্দ করো তারা কালো কালি দিয়ে পয়েন্ট করো এবং নীল কালির পেন দিয়ে সম্পূর্ণ অ্যান্সার লেখার চেষ্টা করো। এভাবে লিখলেও কিন্তু খাতা দেখতে খুব সুন্দর হয়। দেখো ভিডিওটি যথেষ্ট বড় হয়ে গিয়েছে, আর ভিডিওটি দীর্ঘায়িত করব না। তোমরা এভাবে লেখা প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা 90-এ 90 এখান থেকে পেয়ে যাবে। আর যে 10 নাম্বার স্কুলের হাতে থাকে, স্কুলের হাতে যেহেতু নম্বরটি থাকে, অধিকাংশ ক্ষেত্রেই 10-এর মধ্যে 10 প্রত্যেকটি স্টুডেন্টকেই দিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে ওই 10 নাম্বার নিয়ে তোমাদের একদম চিন্তা করার দরকার নেই। আমি আশা করছি তোমরা প্রত্যেকেই ওখানে 10-এর মধ্যে 10 পেয়ে যাবে। দেখো তাহলে কিন্তু সম্পূর্ণ 100-র মধ্যে 100 তোমরা নিশ্চিত পেয়ে যাচ্ছ। এভাবে লেখা প্র্যাকটিস করতে পারো। বা আরেকটি বিষয় তোমরা করতে পারো, মহড়া পরীক্ষা দিতে পারো ঘরে। ধরো টেস্ট পেপারের কোনো একটি কোশ্চেন সেট নিয়ে সেটি 3 ঘন্টা বাড়িতে বসে লেখা প্র্যাকটিস করলে সম্পূর্ণ, সেক্ষেত্রেও কিন্তু তোমার লেখার অভ্যেসটি খুব সুন্দরভাবে চলে আসবে। বা কোন কোশ্চেনটি কতটা সময় ধরে লিখতে হচ্ছে এটিও কিন্তু তুমি খুব ভালোভাবে বুঝতে পারবে যে কোন কোশ্চেনটি লিখতে আমার কত সময় লাগছে। দেখো আজকের এই ভিডিও থেকে তোমাদের মনে যদি কোনো ডাউট বা প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমায় জানিও। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।